নমস্কার। সরস্বতী নদীর রহস্যের একেবারে গভীরে আজ আমরা ডুব দেব। দীর্ঘকাল ধরে এই প্রাচীন নদীকে ঘিরে যে বিতর্ক আর চরম কৌতূহল চলে আসছে, আজ আমরা আধুনিক বিজ্ঞান আর প্রাচীন সাহিত্যের প্রমাণের ভিত্তিতে তার একটা একদম টু দ্য পয়েন্ট তথ্যমূলক বিশ্লেষণ করব। এমনভাবে পুরো ব্যাপারটা আজ আলোচনা করা হবে যাতে এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রী বা শিক্ষক কাউকে আর অন্য কোথাও যাওয়ার দরকারই না পড়ে। তাহলে চলুন দেখে নেই আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি। প্রথমে থাকছে সরস্বতী নদী, পুরাণ নাকি বাস্তব। এরপর ইতিহাস এবং আর্য আক্রমণ তত্ত্ব, ঋগ্বেদের নদীর উল্লেখ, ইসরোর বৈজ্ঞানিক প্রমাণ, নদীটি কিভাবে শুকিয়ে গেল, আর সবশেষে এর পুনরুজ্জীবন ও উপসংহার। শুরুতেই আসা যাক আমাদের প্রথম বিভাগে, সরস্বতী নদী, পুরাণ নাকি বাস্তব। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, সরস্বতী নদী কি সত্যিই শুধুই একটা কাল্পনিক নদী, মানে যেটা কেবল বেদেই লেখা আছে? মজার ব্যাপার হল ২০০০ সালের আগে মূলধারার প্রায় সমস্ত ঐতিহাসিকই একে স্রেফ একটা পৌরাণিক নদী বলে উড়িয়ে দিতেন, কিন্তু ছবিটা বদলাতে শুরু করে ২০০০ সালের পর থেকে। ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যসভায় ধারাবাহিকভাবে জলসম্পদ মন্ত্রকের কাছে এই নদীর অস্তিত্ব আর পুনরুদ্ধার নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, মন্ত্রণালয় কিন্তু কখনোই এর অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করেনি। একটু টাইমলাইনটা খেয়াল করলে দেখা যাবে সরকারি আর বৈজ্ঞানিক অনুসন্ধানের গ্রাফটা কেমন ঊর্ধ্বমুখী। এই যেমন ২০১৬ সালে যখন প্রশ্ন ওঠে যে বৈদিক সরস্বতী নদীর আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, তখন কিন্তু রীতিমতো একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি সোজা ইসরোর দেওয়া প্যালিও চ্যানেল ডেটা নিয়ে কাটাছেঁড়া করে। এরপর ২০২০ সালে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড আর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক একসাথে এই নদীর গতিপথ নিয়ে ময়লানে নামে। আর ২০২১ সালেও এই একই আলোচনার সমান্তালে চলতে থাকে। এবার আমরা ঢুকছি দ্বিতীয় বিভাগে, ইতিহাস এবং আর্য আক্রমণ তত্ত্ব। এখানেই কিন্তু বিতর্কের আসল জায়গাটা। মূলধারার ঐতিহাসিকদের মতে বৈদিক সভ্যতা ১৫০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ভারতের ইতিহাস মেরে কেটে ৫ থেকে ৬,০০০ বছরের পুরনো। কিন্তু আমাদের আজকের উৎসের দাবিটা একটু অন্যরকম। তাদের মতে ঋগ্বেদে সরস্বতী নদীর যে বিশাল আর ভয়ঙ্কর রূপের বর্ণনা আছে, তা থেকে স্পষ্ট যে এই নদী অন্তত ২০ থেকে ৩০,০০০ বছর আগে প্রবল বেগে বইত। উৎসের যুক্তিটা হল, আর্য আক্রমণ তত্ত্বকে টিকিয়ে রাখতেই নাকি মূলধারার ঐতিহাসিকরা সরস্বতী নদীর এই প্রাচীন ইতিহাসকে অস্বীকার করে, একে পৌরাণিক বলে দেগে দেন, কারণ নদীর এই প্রাচীনত্ব তো আর্য আক্রমণ তত্ত্বের মূল ভিত্তিটাকেই নড়িয়ে দেয়। ভূতাত্ত্বিক প্রেক্ষাপটটা একটু বুঝলে পুরো পাজলটা একদম মিলে যাবে। ১০,০০০ থেকে ১৫,০০০ খ্রিস্টপূর্বাব্দের সময়কালকে বলা হয় লাস্ট গ্লেশিয়াল পিরিয়ড বা শেষ তুষার যুগ। একটু ভাবলে বোঝা যায়, যখন ইউরোপ বা উত্তর আমেরিকা পুরো বরফে ঢাকা, তখন নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি ভারতে কিন্তু জীবন বিকাশের জন্য একদম পারফেক্ট তাপমাত্রা। হিমালয়ের বিশাল বিশাল হিমবাহ গলতে শুরু করায় সেখান থেকে জন্ম নেয় অসংখ্য নদী, আর তার মধ্যেই অন্যতম ছিল এই সরস্বতী। প্রায় ১,০০,০০০ বছর ধরে দাপটের সাথে বোয়ার পর ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এটি পুরোপুরি শুকিয়ে যায়। আমাদের পরের বিভাগ ৩ নম্বর, ঋগ্বেদের নদীর উল্লেখ। এবার একটু প্রাচীন সাহিত্যের পাতায় চোখ রাখা যাক। ঋগ্বেদের দশম মণ্ডলের ৭৫তম সূক্ত, যাকে আমরা নদী সূক্ত বলি, সেখানে ১০টিরও বেশি নদীর উল্লেখ রয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি? নদীগুলোকে পূর্ব থেকে পশ্চিমে একদম নিখুঁত ক্রমানুসারে সাজানো হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, শতদ্রু থেকে শুরু করে একেবারে চন্দ্রভাগা ও ঝিলাম পর্যন্ত। এই যে এত পারফেক্ট সিকোয়েন্স, এটা শুধু সেকালের মানুষের দারুণ ভৌগোলিক জ্ঞানেরই প্রমাণ দেয় না, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সরস্বতী নদীর আসল অবস্থান ছিল ঠিক যমুনা আর শতদ্রুর মাঝখানে। ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের ৪১তম সূক্তের ১৬ নম্বর মন্ত্রে সরস্বতী নদীকে বলা হয়েছে অম্বিতমে, নদীতমে, দেবীতমে, যার মানে হল মায়েদের মধ্যে শ্রেষ্ঠ, নদীগুলোর মধ্যে বিশালতম আর দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন ভাবার বিষয় হল, মূলধারার ঐতিহাসিকদের দেওয়া ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের সময়কালে তো এই নদী প্রায় শুকিয়ে কাঠ। তাহলে প্রাচীন ঋষির একটা শুকনো মরা নদীকে সবচেয়ে বড় নদী বা নদীতমে বলতে যাবেন কেন? এই প্রশ্নটাই কিন্তু মূলধারার টাইমলাইনকে জোরদার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শুধু তাই নয়, ঋগ্বেদের ৬ষ্ঠ মণ্ডলের একটা মন্ত্রে স্পষ্ট বলা আছে যে সরস্বতী নদী তার ঢেউয়ের প্রবল ধাক্কায় পর্বতের তীর ভেঙে গুড়িয়ে দিত, ঠিক যেমন করে পদ্মের ডাঁটা উপড়ে ফেলা হয়। একটু বিবেচনা করে দেখলে বোঝা যায়, এটা কি কোনো মৃতপ্রায় বা ক্ষীণ স্রোতের নদীর বর্ণনা হতে পারে? কখনোই না। এই প্রবল স্রোত আর শক্তির বিবরণ থেকে পরিষ্কার বোঝা যায় নদীটা তখন তার পূর্ণ যৌবনে ছিল। এটা কোনো রূপকথার গল্প নয়, একেবারে বাস্তব ভৌগোলিক শক্তির জলজ্জান্ত প্রমাণ। এবার আমরা আসব আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় পর্বে, ৪ নম্বর বিভাগ, ইসরোর বৈজ্ঞানিক প্রমাণ।
প্রাচীন টেক্সট থেকে সোজা চলে আসি আজকের স্যাটেলাইট টেকনোলজিতে। ইসরোর ভুবন পোর্টালে প্রাচীন নদীর গতিপথ বা প্যালিও চ্যানেলে দারুণ কিছু স্যাটেলাইট ছবি আর স্টাডি পাওয়া যায়। আর সেখান থেকে যে সত্যটা বেরিয়ে এসেছে সেটা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। হরপ্পা সভ্যতার বড় বড় কেন্দ্রগুলো কালীবাঙ্গান, ধোলাবিরা, লোথাল, বানোয়ালি থেকে রাখিঘড়ি, এগুলো সবই ওই সরস্বতী নদীর শুকিয়ে যাওয়া গতিপথের ধারেই অবস্থিত। এর থেকে জলের মতো পরিষ্কার যে এই নদীর তীরেই একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছিল, আর নদীটা শুকিয়ে যাওয়ার কারণেই হয়তো সেই সভ্যতার পতন ঘটে বা মানুষ বাধ্য হয়ে অন্য জায়গায় চলে যায়। ভূতত্ত্বের দিক থেকে আরেকটা যুগান্তকারী আবিষ্কারের কথা বলি। ঘরগাড়া হকরা নদীর যে গতিপথ আজ পুরো ধু ধু মরুভূমি, সেখানে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড 14টা বোরওয়েল খোঁড়ে, আর রেজাল্ট অবিশ্বাস্য। ওই তপ্ত মরুভূমির নিচ থেকে একদম স্ফটিকের মতো পরিষ্কার পানীয় জলের সন্ধান মেলে। ল্যাবের টেস্টে প্রমাণ হয়ে যায় এই জল সরাসরি হিমালয় থেকে আসা। ঘরগাড়া হকরা তো একটা মৌসুমী নদী, বৃষ্টির জলে পুষ্ট, তাহলে সেখানে হিমালয়ের জল কোত্থেকে আসবে? এর একটাই মানে, মাটির নিচে এখনও সরস্বতী নদীর অবশিষ্টাংশ নিঃশব্দে বয়ে চলেছে। বিজ্ঞানের প্রমাণ কিন্তু এখানেই থেমে নেই। বিজ্ঞানীরা যখন ওই শুকিয়ে যাওয়া নদীর তলদেশ থেকে পলি, বালি আর পাথর সংগ্রহ করে পরীক্ষা করলেন, তখন ধরা পড়ল এক অদ্ভুত মিল। ওই মরুভূমির নিচ থেকে পাওয়া পলিমাটি হুবহু মিলে যাচ্ছে হিমালয় থেকে উৎপন্ন হওয়া বর্তমান নদীগুলোর সাথে, যেমন ধরুন গঙ্গা, যমুনা আর শতদ্রুর পলিমাটি। এই কেমিক্যাল এভিডেন্স বা রাসায়নিক প্রমাণ সন্দেহাতীতভাবে স্ট্যাম্প মেরে দেয় যে ওই প্রাচীন শুকনো খাদ দিয়েই একসময় হিমালয়ের কোনো এক বিশাল নদী তুমুল বেগে বয়ে যেত। এবার আসা যাক 5 নম্বর বিভাগে। নদীটি কিভাবে শুকিয়ে গেল? সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থগুলো যে শুধু নদীর ভরা যৌবনের কথাই লিখেছে তা কিন্তু একদমই নয়। তারা রীতিমতো ধাপে ধাপে নদীর শুকিয়ে যাওয়ার ইতিহাসটাও ডকুমেন্ট করে গেছে। পরবর্তীকালের গ্রন্থ যেমন তাণ্ড, জৈন ব্রাহ্মণ গ্রন্থ, এমনকি মহাভারতেও খুব স্পষ্ট করে লেখা আছে যে সরস্বতী নদী মরুস্থলে অর্থাৎ মরুভূমিতে গিয়ে হারিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? যারা সেই সময় বেঁচে ছিলেন তারা নিজেদের চোখের সামনেই এই বিশাল ভৌগোলিক পরিবর্তনটা ঘটতে দেখেছিলেন, আর সেটা অক্ষরে অক্ষরে নথিবদ্ধ করে গিয়েছিলেন। নদীটা শুকিয়ে যাওয়ার পেছনের ভূতাত্ত্বিক মেকানিজমটা একদম জলের মতো সোজা করে ধাপে ধাপে বোঝা যাক। একসময় যমুনা আর শতদ্রু এসে মিশত সরস্বতীর সাথে, ফলে নদীর আকার হতো বিশাল। কিন্তু প্রথম ধাপে এই অঞ্চলের টেকটনিক প্লেটগুলো হঠাৎ সরতে শুরু করে। দ্বিতীয় ধাপে প্লেট সরে যাওয়ার জেরে যমুনা আর শতদ্রু তাদের গতিপথ বদলে ফেলে এবং সরস্বতী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তৃতীয় ধাপে ওই অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব আর বৃষ্টিপাত এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর চূড়ান্ত বা চতুর্থ ধাপে জলের অভাবে এই বিশাল নদীটা পুরোপুরি শুকিয়ে যায় আর পুরো এলাকাটা একটা শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, 6 নম্বর বিভাগ, পুনরুজ্জীবন ও উপসংহার। আধুনিক সরকার কিন্তু এই প্রাচীন ঐতিহ্যকে চিরতরে হারিয়ে যেতে দেয়নি। 14 মার্চ 2022 হরিয়ানা সরকার আর জলসম্পদ মন্ত্রণালয় সরস্বতী নদীর পুনরুজ্জীবনের জন্য একটা বিশাল প্রজেক্ট হাতে নেয়। এই প্রকল্পের উদ্দেশ্য শুধু যে একটা প্রাচীন নদীর হেরিটেজ বা ঐতিহ্যকে ফিরিয়ে আনা তা নয়, বরং ওই শুষ্ক এলাকাগুলোতে পানীয় জল আর কৃষিকাজের জন্য সেচের জলের ব্যবস্থা করাও এর অন্যতম বড় লক্ষ্য। অতীত আর বর্তমানের কি দারুণ একটা মেলবন্ধন, তাই না? সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি করে দেয়া যাক। যখন প্রাচীন সাহিত্যের নিখুঁত বর্ণনা আর আধুনিক বিজ্ঞানের অকাট্য প্রমাণ এসে এক বিন্দুতে মেশে, তখন তা মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের চেনা ছককে কতটা বদলে দেয় সেটা একবার ভেবে দেখা যেতেই পারে। ইতিহাসকে কেবলই পুরনো বইয়ের পাতায় লেখা থাকে, নাকি হাজার হাজার বছর ধরে মাটির নিচে নদীর খাতেও নিঃশব্দে লুকিয়ে থাকে? আশা করছি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি সবার সামনে একদম নতুন কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পেরেছে। আর হ্যাঁ, এই পুরো তথ্যমূলক বিশ্লেষণটি এত সুন্দর ও সুনিপুণভাবে সাজিয়ে তোলার জন্য শুভনীতা মণ্ডলের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। কৌতূহলী থাকুন আর এভাবেই নতুন কিছু শিখতে থাকুন।